আমরা থাইরয়েড ডিসফাংশন নিয়ে মাঝে মাঝেই ভিডিও বানাই, কারণ আমি দেখেছি যে থাইরয়েড সমস্যা নিয়ে মানুষের মনে অনেক অনেক প্রশ্ন থাকে। তো আজকে আমরা হাশিমোটোস থাইরয়েডাইটিস নিয়ে আলোচনা করব। এই জিনিসটা কি? হাশিমোটো এটা খায় না মাখে না, কি জিনিস এটা? হাশিমোটোস থাইরয়েডাইটিস এটা ক্রনিক অটো ইমিউন থাইরয়েডাইটিস। এটা এক ধরনের থাইরয়েডের অসুখ যেখানে মানুষের শরীরেই অটো অ্যান্টিবডি থাকে, সেগুলো থাইরয়েড গ্ল্যান্ডকে ডিস্ট্রয় করে। এবং যেসব দেশে আয়োডিন খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, বিশেষত ডেভেলপড কান্ট্রিগুলোতে, যেগুলো পাশ্চাত্যের দেশগুলোতে, সেখানে কিন্তু থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের প্রধান কারণ হাশিমোটোস থাইরয়েডাইটিস। এবং দেখা যায় এটা পুরুষ এবং মহিলাদের মধ্যে দেখা যায় মহিলাদের মধ্যে বেশি 7:3 রেশিওতে হয়, যে 7 জন মহিলার হলে 3 জন পুরুষের হবে। এবং 30 থেকে 50 বয়সের মধ্যে বেশি ডিটেক্টেড হয়। যেহেতু একটা অটোইমিউন ডিজিজ এটা, সেজন্য একটা স্ট্রং ফ্যামিলিতে কানেকশন থাকে, যে মা বা বোনের বা কারো একটা ছিল, সেই জন্য এর হয়েছে, একটা একটা কানেকশন খুঁজে পাওয়া যায়। এবং সেটা ফ্যামিলিয়াল একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, কারণ এটা তো অটোইমিউন যে কোনো ডিজিজের মধ্যেই এটা থাকে, জেনেটিক প্রিডিসপোজিশন। কেন এটা হয়? এটা ওই HLA-DR একটা আমাদের বডিতে, ওই যে বলছিলাম জেনেটিক যে কজ, সেটার একটা প্রিডিসপোজিশন থাকে। এবং যে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, মানে হোয়াইট সেলসের উপরে যে বা শ্বেত রক্তকণের উপরে যে অ্যান্টিজেন থাকে, তার সঙ্গে কিছুটা সিমিলারিটি পাওয়া যায়, HLA-DR এর সঙ্গে মিল থাকে। কিছু ইনফেকশন, স্ট্রেস এগুলোতে, বা আয়োডিন এক্সেস যেসব জায়গায় থাকে সেই সব জায়গায় বেশি হয়। কিছু হরমোনাল চেঞ্জ যখন খুব দ্রুত শরীরের মধ্যে ঘটতে থাকে, সেই সময় এটা বেশি হতে পারে। রেডিয়েশন এক্সপোজার, যে কোনো কারণে রেডিয়েশন এক্সপোজার হলো, যে কোনো একটা জায়গায় টিউমার হয়েছিল, সেখানে রেডিয়েশন দিতে গিয়ে থাইরয়েডের উপর রেডিয়েশন পড়লো, সেটাতেও হতে পারে। আবার কিছু কিছু অটোইমিউন ডিজিজ আছে, যেমন টাইপ 1 ডায়াবেটিস, যেমন সিলিয়াক ডিজিজ, যেমন পার্নিশিয়াস অ্যানিমিয়া, ভিটিলিগো, এগুলোর সঙ্গে এর কিন্তু একটা যোগসূত্র পাওয়া যায়। যেমন কিছু আর্থ্রাইটিস আছে, রিমোটয়েড আর্থ্রাইটিসের কথাই যদি ধরুন, সেগুলোর সঙ্গে এর একটা যোগসূত্র পাওয়া যায়। প্যাথোফিজিওলজি দেখতে হয় যে কিভাবে হয়েছে। এটা টি সেল মিডিয়েটেড একটা অটোইমিউন ডিস্ট্রাকশন হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি থাইরয়েড গ্লোবিলিন অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। এবং থাইরয়েড হরমোন যেহেতু কম প্রোডাকশন হয়, সেজন্য TSH বেড়ে যায়। কিন্তু হাশিমোটোস থাইরয়েডাইটিস, যখন থাইরয়েড গ্ল্যান্ডগুলো বা থাইরয়েড ফলিকলস যখন ডিস্ট্রাকশন শুরু হয়েছে, তখন কিন্তু থাইরয়েড যে হরমোন তৈরি হয়ে জমা অবস্থায় থাইরয়েড গ্রন্থির মধ্যে ছিল, সেটা রক্তের মধ্যে বেশি আসার জন্য সেখানে বেড়ে যাচ্ছে। সেটাকে হাসি টক্সিকোসিস বলে। এবং সেটা কিন্তু অনেকটা হাইপার থাইরয়েডিজমের মতো ফিচার হয়, যে হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, ওজন কমে যাচ্ছে, ঘাম বেশি হচ্ছে, চুল উঠে যাচ্ছে ইত্যাদি। কিন্তু যখন কিছুদিন পরে থাইরয়েড হরমোন প্রোডাকশন কমে যাচ্ছে, তখন কিন্তু আবার হাইপোথাইরয়েডিজম মতো ফিচার হচ্ছে। গলার স্বর পরিবর্তন হওয়া, চামড়া খসখস হয়ে যাওয়া, ঘুম ভালো করে না হওয়া, যেগুলো আমরা বলে থাকি কোল্ড ইনটলারেন্স, একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, দিনের বেলাতে ঝিমাচ্ছে, রাত্রিবেলাতে ঘুমাচ্ছে না, এই জিনিসগুলো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এবং মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ওয়েট গেইন, এগুলো তো খুব কমন থাইরয়েডের সিমটমের মধ্যে পড়ে। কনস্টিপেশন, সেগুলো কিন্তু ওই হাইপোথাইরয়েডিজমে যেরকম যেরকম সিমটম থাকে, এক্স্যাক্টলি ঠিক সেরকম সেরকম সিমটম এর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং যেহেতু ক্রনিক স্টিমুলেশন হচ্ছে, TSH বেশি থাকছে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ড সাইজে বেড়ে যাচ্ছে, গয়টার তৈরি হচ্ছে। বেশ, গয়টার হলে যে সবসময় যে আপনার সিমটম থাকছে তা তো নয়। গয়টার থাকলে কোনো সিমটম নাও থাকতে পারে, আপনার গয়টার শুধু এটা সোয়েলিং। যতক্ষণ না এমন একটা সাইজে বাড়ছে যেটা কম্প্রেশন করছে উইন্ড পাইপে বা ব্লাড ভেসেলসের উপর, মানে শ্বাসনালী আর রক্ত বাহুগুলোর উপর যতক্ষণ না চাপ সৃষ্টি করছে, বা এতটা বেশি ফুলে গেছে যে পেছনের দিকে গিয়ে আমাদের খাদ্যনালীকে চাপ দিচ্ছে, ততক্ষণ অবধি কোনো তার সিমটম নেই। কিন্তু কিন্তু যখন যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, শ্বাসনালীর উপর চাপ পড়ে হয়তো স্ট্রাইডার হতে পারে, খাদ্যনালীর উপর চাপ পড়ে আমাদের ডিফিকাল্টি ইন সোয়ালিং ফুড হতে পারে, মানে খাবার গিলতে অসুবিধা হতে পারে, রক্ত বাহের উপরে চাপ পড়তে পারে, একটা অদ্ভুত সাউন্ড পাওয়া যায় স্টেথোস্কোপে, আমরা ব্রুই বলি, সেটা পাওয়া যেতে পারে। কিন্তু ইউজুয়ালি কোনো সিমটম নাও থাকতে পারে, আপনার থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে, অনেকে জানেই না তার গয়টার হয়ে গেছে। আমাদের কাছে জ্বর সর্দি কাশি নিয়ে হয়তো কোনো কারণে এসেছেন, আমরা বললাম দেখুন তো আপনার গলাটা একটু উঁচু করুন, তো দেখলাম যে ঢোক গিলুন,
গিলছেন, থাইরয়েড গ্রন্থিটা বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফুলে ওঠানামা করছে। তখন তাকে বললাম আপনার গয়টার হয়েছে, কিন্তু গয়টার শুনে ভয় পেয়ে গেলেন। লোকের ধারণা গয়টার মানে হচ্ছে ক্যান্সার। একদমই তাই না। গয়টার বেশিরভাগ ক্ষেত্রে বিনাইন। গয়টার অনেক কারণে হতে পারে, তার মধ্যে এই হাসিমোটোস থাইরয়েডাইটিস একটা হতে পারে। কিন্তু গয়টার হলে তার পিরিয়ডিক কিছু চেক আপ লাগে, সেগুলো আমাদের করতে হয়। তাহলে ইনভেস্টিগেশন কি হবে? ওই যে টিএসএইচ T3 T4 ইনভেস্টিগেট করা, T3 T4 কম থাকবে, টিএসএইচ বেশি থাকবে। হাসিমোটোস হয়েছে কিনা বুঝবেন কি করে? অ্যান্টি-টিপি অ্যান্টি-টিজি টেস্ট করা, থাইরয়েড অ্যান্টিবডিসগুলো পজিটিভ থাকতে হবে। ইএসআর বেশি থাকে, কারো কারো সিআরপি বেশি থাকে, কারো কারো নেকের আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হয় কতটা গয়টার হয়েছে, পেছন দিকে কতটা গয়টার আছে, থাইরয়েডের গ্ল্যান্ডটা কীরকম দেখতে। ইউএসজি করলে দেখতে পাওয়া যায় যে একটা 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 ডিফিউজ একটা ইকোজেনিক চেঞ্জেস হয়েছে, ব্লাড ভেসেলস প্রমিনেন্ট হয়েছে, একটা হেটেরোজেনাস স্ট্রাকচার একটা, সেটা আমরা হাসিমোটোস থাইরয়েডে দেখতে পাওয়া যায়। আবার থাইরয়েডের সমস্যা হলে লিপিড প্রোফাইলও ডিরেঞ্জড হয়। আমরা জানি হাইপোথাইরয়েডিজমে কোলেস্ট্রল বেড়ে যায়, সেটাও হতে পারে। কিছু কিছু থাইরয়েডের ওষুধ আছে যেটা হাইপোথাইরয়েডিজমের মতো ফিচার তৈরি করে, যে অ্যামিওডারন, যেমন লিথিয়াম, আমরা জানি সেগুলো খাচ্ছে কিনা পেশেন্টের হিস্ট্রি নিতে হয় যে গয়টার হয়েছে কিনা, তার জন্য এই কারণ কিনা এটা। এবার আর কি এই ধরনের ব্লাড পিকচার পেলে বা এই ধরনের সিমটম পেলে সবসময় যে হাসিমোটোস থাইরয়েডাইটিস হবে তার তো কোনো মানে নেই। আর কি হতে পারে, যেমন অন্য কোনো অটোইমিউন থাইরয়েডাইটিস হচ্ছে কিনা সেটা দেখা, বা পোস্ট ভাইরাল সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস হচ্ছে কিনা সেটা দেখা, আয়রন ডেফিসিয়েন্সি গয়টার হচ্ছে কিনা, থাইরয়েড নোডুলার ম্যালিগনেন্সি আছে কিনা, ড্রাগ ইন্ডিউস যেটা বলছিলাম একটু আগে। এখন এই যে গয়টার হলো, এই গয়টারের জটিলতা কি হতে পারে? এই গয়টার হলে আমাদের ওভার্ট হাইপোথাইরয়েডিজম হতে পারে, গয়টার এনলার্জমেন্ট হয়ে কম্প্রেশন হতে পারে, কোলেস্ট্রল চেঞ্জেস হতে পারে, ইনফার্টিলিটি বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হতে পারে, মিক্সিডিমা হতে পারে, যেটা খুব রেয়ার কিন্তু হতে পারে, এবং অন্য অ্যাসোসিয়েটেড অটোইমিউন ডিজিজ যেগুলো একটু আগে বলছিলাম, পার্নিসিয়াস অ্যানিমিয়া, টাইপ 1 ডায়াবেটিস, সিলিয়াক ডিজিজ, এগুলো আছে কিনা, বা সেগুলো থাকলে সেগুলো এক্সক্লুড করতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে থাইরয়েডের ওষুধ খাওয়া, ডায়েট ভালো খাওয়া, যেমন জিঙ্ক থাকবে, যেমন সেলেনিয়াম থাকবে। সেলেনিয়াম বিভিন্ন ধরনের নাটসে থাকে, বিশেষ করে ব্রাজিল নাট। জিঙ্ক কোনগুলোতে বেশি থাকে? আমাদের লেগুমসে বেশি থাকে, আমাদের পামকিন সিড, এগুলোতে জিঙ্ক বেশি থাকে, সেগুলো জিঙ্ক খেতে হবে আমাদের। আমাদের থাইরয়েড টেস্টটা মাঝে মাঝে করে দেখতে হবে থাইরয়েডটা কন্ট্রোলে আছে কিনা, এবং যদি হাসিমোটোস থাইরয়েডাইটিস আমরা সন্দেহ করি তাহলে তো আমাদের ওই অটোইমিউন থাইরয়েডাইটিস হচ্ছে কিনা থাইরয়েড অ্যান্টিবডিগুলো টেস্ট করে দেখতে হবে। আমাদের থাইরয়েড কন্ট্রোল হচ্ছে কিনা ওষুধ খেয়ে, তার থেকে প্রথমে যখন থাইরয়েড ওষুধ শুরু হলে 4 থেকে 6 সপ্তাহ পরে আবার টেস্ট করতে হবে। একবার যখন স্টেবল হয়ে যাবে তখন 8 থেকে 12 সপ্তাহ পরে পরে টেস্ট করে করে দেখতে হবে যে টিএসএইচ এর চেঞ্জেস হচ্ছে কিনা। কারণ হাসিমোটোস থাইরয়েডাইটিসে মাঝে মাঝেই টিএসএইচ পরিবর্তনে মাঝে মাঝে ডোজের পরিবর্তন করতে হয়। পেশেন্টটা বিরক্ত হয়ে যায়, ভাবে ডাক্তার ভুল চিকিৎসা করছে, মাঝে মাঝে একটা ডোজ দিচ্ছে, আবার কিছুদিন পর আবার ডোজ চেঞ্জ হচ্ছে, ডাক্তার মানে ঠিকঠাক জানে না। আসলে না, রোগটাই এরকম, মাঝে মাঝে ওষুধ চেঞ্জ করতে হতে পারে। সুতরাং হাসিমোটোস থাইরয়েডাইটিস মোটামুটি কিভাবে ডায়াগনোসড হয়, কি কারণে হয়, তার কি ডায়েট প্যাটার্ন, এগুলো। এখানে একটা কথা বলে রাখি, লোকে থাইরয়েডের প্রবলেম হলে জিজ্ঞেস করে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি খেতে পারবে কিনা, যেগুলোর মধ্যে গ্লাইটোগ্রেনস থাকে, সয়াবিন ইত্যাদি। আমি বলি আমরা যে পরিমাণে খাই সে পরিমাণে খেতে কোনো বাধা নেই, আপনি রোজ না খেলেই হলো, সপ্তাহে 1-2 দিন আপনি খেতেই পারেন। এবার আপনি তার দিনে 5 বার করে সয়াবিন খাচ্ছেন না, ব্রেকফাস্টে সয়াবিন, লাঞ্চে সয়াবিন, সন্ধ্যেবেলা সয়াবিন, রাত্রেবেলা সয়াবিন, তা তো হয় না। সে আপনি সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন বা মাসে 3-4 দিনের বেশি সয়াবিন আপনি খান না, সুতরাং সেক্ষেত্রে আপনি খেতেই পারেন। আর মাঝে মাঝে তো আপনার পরীক্ষা করে দেখাই হচ্ছে, যদি ওঠানামা করে সেই মতো আমাদের ব্যবস্থা করা হবে। তবে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এর মধ্যে খুব অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এর মধ্যে স্বাস্থ্যকর, গয়ট্রোগেন্সও থাকে, কিন্তু সেগুলো আপনি তো রেগুলার খাচ্ছেন না। আপনি ফুলকপি কে রেগুলার খায়? শীতকালে একটু খাওয়া হচ্ছে, অন্য সময় কি এত বেশি খাওয়া হয়? সেরকম নয়। সুতরাং গয়ট্রোগেন্স প্রচুর পরিমাণে না খেলেই হলে, বাঁধাকপির রস বার করে, যদি 2টো বাঁধাকপির রস বার করে আপনি খান একবারে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। কিন্তু বাঁধাকপির চচ্চড়ি, যে এক হাতা চচ্চড়ি খেলেন তাতেই আপনার থাইরয়েড ডিসফাংশন হয়ে গেল, এরকম ভাবার কোনো কারণ নেই। মোটামুটি হাসিমোটোস থাইরয়েডাইটিস নিয়ে আমাদের এই আলোচনা, সবকটা যা পয়েন্ট মোটামুটি কভার করে করা হলো। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা জানাবেন, নেক্সট ভিডিওতে সেই প্রশ্নগুলো উত্তর দেবো আমরা চেষ্টা করবো। ভালো থাকবেন, নমস্কার।